ফাইজারের টিকা প্রয়োগ শুরু হচ্ছে আজ। নিবন্ধিতদের অগ্রাধিকার। প্রথম দিন টিকা পাবেন ৩৬০ জন। রাজশাহীর ৮ জেলায় করোনা রোগীদের অধিকাংশই গ্রামের। পল্লী চিকিৎসক ওষুধের দোকানে চিকিৎসা। লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন সকালে। ২০৪ ইউনিয়ন পরিষদ, ২ পৌরসভাতেও ভোটের অপেক্ষা। আজ থেকে বন্ধ ব্যাটারি চালিত রিকশা, ভ্যান। অনিবন্ধিত যান চলাচল রোধে দেশজুড়ে শুরু হচ্ছে অভিযান। এবং পরিমণির ঘটনায় গ্রেপ্তার অমির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ। ১৫ প্রতিষ্ঠান সহ বিপুল সম্পদের খোঁজ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। আজ থেকে দেশে শুরু হচ্ছে ফাইজারের টিকা দেয়া। রাজধানীর ৩টি হাসপাতালে দেয়া হবে এই টিকা। প্রথম দিন টিকা পাবেন ৩৬০ জন। ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। ২০ দিন আগে দেশে এসেছে ফাইজারের ১,৬২০,০০০ ডোজ করোনা টিকা। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে এই টিকা পেয়েছে বাংলাদেশ। গবেষণায় দেখা গেছে এই টিকার কার্যকারিতা ৯৫%। এই টিকা সংরক্ষণ করতে হয় -৭০°C তাপমাত্রায়। আর প্রয়োগের সময় কেন্দ্রেও বিশেষ তাপমাত্রা বজায় রাখতে হয়। তাই প্রথমে ৪ কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা হলেও এখন প্রস্তুত ৩টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে দেয়া হবে এই টিকা। এটি একটি টেম্পারেচার সেন্সিটিভ ভ্যাকসিন এবং এটাকে আলট্রা কোল্ড চেইন মেনটেন করেই এটাকে সংরক্ষণ করতে হয়। এই ভ্যাকসিন দেবার জন্য আমাদের গাইডলাইন প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সেইভাবে আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীকাল অর্থাৎ ২১শে জুন তারিখ থেকে আমরা এই ফাইজার ভ্যাকসিনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রতিটি হাসপাতালে টিকা পাবেন ১২০ জন করে। এই ৩ হাসপাতালে আগে যারা নিবন্ধন করেছেন তাদেরকে টিকা নেয়ার সময় জানানো হচ্ছে খুদে বার্তার মাধ্যমে। রেজিস্ট্রেশন করেছেন, টিকা পাননি, একটি ডোজও পাননি, তাদের মাঝখান থেকে ১২০ জনকে খুদে বার্তা পাঠানো হবে। তার প্রেক্ষিতেই তারা সেই হাসপাতালগুলোতে যাবেন এবং তাদেরকে প্রথম ডোজের যে টিকাটি আছে সেটি দেওয়া হবে। টিকার পর ৭ থেকে ১০ দিন চলবে পর্যবেক্ষণ। এই টিকা পাবেন ৫০,০০০ মানুষ। ৩ সপ্তাহ পর এরাই পাবেন টিকার দ্বিতীয় ডোজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনা শনাক্ত বেশিরভাগই গ্রামের মানুষ। নানা জটিলতায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসক বা ওষুধের দোকানে। তাদের অভিযোগ, শনাক্ত হওয়ার পর কোনো সহযোগিতা পাচ্ছেন না স্থানীয় স্বাস্থ্য বিভাগের। ভুল চিকিৎসার শিকার হয়ে অনেক রোগীকেই পড়তে হচ্ছে জটিল পরিস্থিতিতে। রাজশাহী বিভাগের ৮ জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১১,২২১ জন। আক্রান্তদের বেশিরভাগই রয়েছেন বাড়িতে। পরিস্থিতি বুঝে তারা শরণাপন্ন হচ্ছেন পল্লী চিকিৎসক কিংবা ওষুধ বিক্রেতাদের কাছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও করেছেন অনেকে। তাদের কথা মতো আমি ২১ দিন কোয়ারেন্টাইনে ছিলাম। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করেনি। আমি কি ওষুধ খাবো বা কি পরামর্শ তাদের, কিংবা আমি আসলে কোয়ারেন্টাইনে আছি কি না, তারা কোনো রকম তদারকি করেনি। কন্ট্যাক্ট নম্বর একটা দিয়েছে যে এই নম্বরে যদি কোনো প্রবলেম হয় ফোন দিন। তা আমি ৩ দিন ধরে ফোন দিই, একদিন পাই। এ বিষয়ে জানতে চাইলে সংক্রমণ ঝুঁকির অজুহাতে দেখা করেননি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। তবে মোবাইলে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। উপজেলায় যদি 5টা রোগী থাকে বা 10টা আজকে হয়, তাদের কাছে কিন্তু টেলিফোন যায় তাদেরকে এই অবস্থা কোথায় আছে, আইসোলেশনে আছে কিনা, বাড়িতে বা বাইরে ঘুরতেছে কিনা, সে পরামর্শ দেওয়া হয়, কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু জানা হয়। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত অনেক রোগী ভুল চিকিৎসার শিকার হওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসক বলি বা যাই বলি না কেন, উনি যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধের মতো করে কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। এটা হতে পারে জিআইটা একটা আপসেট হতে পারে, এটা রেসপিরেটরি প্রবলেম হতে পারে, এটা স্কিনের প্রবলেম হতে পারে, কিংবা সুদূর প্রসারী অন্যান্য প্রবলেমও হতে পারে। ভুক্তভোগীরা মনে করেন স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এজন্য তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এদিকে করোনার প্রকোপ বাড়ায় খুলনা জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে জরুরি ও অন্যান্য সেবা, আর জরুরি সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। বৃষ্টিতে ভিজে খুলনা জেনারেল হাসপাতালে শাশুড়ি ও মেয়েকে নিয়ে চিকিৎসা নিতে এসেছেন রূপসার আজগড়া এলাকার সাথী বেগম, কিন্তু হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। হাসপাতালটি কোভিড হাসপাতালে রূপান্তর হওয়ায় বন্ধ অন্য রোগীদের সেবা। গরিব মানুষ, আমরা টাকা পয়সা দিয়ে কোনো করতে পারবো না দেখে এখানে আসি দৌড়ে। এখন এখানে যখন নেই তা কি করার আছে, এখন বাসায় যেতে হবে আবার ভিজে পুরে। ভোগান্তিতে পড়েছে কয়রা থেকে আসা সাফারত ইসলাম, লবণচড়া থেকে আসা সুদর্শন চক্রবর্তী সহ অনেকেই। সালাম দাঁতে সমস্যা, বলছে এখানে টিকিট হবে না, টিকিট বন্ধ, করোনার রোগী ভর্তি হয়েছে। সমস্ত চিকিৎসা বন্ধ আছে। এখন আমি আমার যথাস্থানে বাড়িতে ফিরে যাওয়ার জন্য মনস্থ করেছি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন পেলেও খুলনা জেনারেল হাসপাতালে শয্যা আছে 150টি, যার মধ্যে ব্যবহারযোগ্য 110টি। অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকায় 70টি শয্যায় শুরু হয়েছে করোনা চিকিৎসা, আর 2টি ভবনের একটি করোনা চিকিৎসায়, আরেকটিতে প্রশাসনিক ও প্যাথোলজির কার্যক্রম চলায় বন্ধ রাখা হয়েছে অন্যান্য রোগীদের সেবা। যেহেতু করোনার এই চিকিৎসা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি, এখানে মানুষজনের এখানে যদি আমরা তাদেরকে ভর্তি করতে না পারি, অক্সিজেনের ব্যবস্থা না করতে পারি, তাহলে এদের জীবন হুমকির মুখে পড়ে। বোধহয় এই চিকিৎসাটা আগে, আর যেটা বাকি সেগুলো আপাতত সাময়িক সময়ের জন্য, এটা তো পার্মানেন্ট ব্যবস্থা না। খুলনা জেনারেল হাসপাতালটি কোভিড হাসপাতালে রূপান্তরিত হওয়ায় এখন খুলনা মেডিকেল ও বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে অন্যান্য রোগে আক্রান্তদের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এবারে করোনা পরিস্থিতির আরো খবর জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, লকডাউনের পরেও সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে শেরপুরে, তো সেক্ষেত্রে প্রশাসন কি ধরনের তৎপরতা নিচ্ছে? সীমান্তবর্তী শেরপুর জেলা 5টি উপজেলা আছে, এর মধ্যে 3টি হলো সীমান্ত ঘেঁষা, এবং আমাদের যে শেরপুর জেলা সদর, এই জেলা সদরে ইতিমধ্যেই আপনার শেরপুর জেলায় কিন্তু প্রতিদিনই করোনার সংখ্যা বাড়ছে, করোনা রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শেরপুর পৌর এলাকায়, আর এই পৌর এলাকায় ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আমাদের এই শেরপুরে কিন্তু আসলে বিধিনিষেধটা মানা হচ্ছে না। আমরা প্রতিটা মানুষের মধ্যে যে মাস্ক ব্যবহার করার কথা, কেউ মাস্ক ব্যবহার করছে না, শতকরা 90% লোক মাস্ক ব্যবহার করছে না। এখন এই ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবার কিন্তু আসলে এই ধরনের ব্যবস্থাটা আমরা দেখছি না। ইতিপূর্বে প্রতিদিনই নিয়মিত কমপক্ষে 3 বার করে ভ্রাম্যমাণ আদালতের একটা ব্যবস্থা রাখা হয়েছিল, এবং অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে, স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে এবং শহরে এই তাদের টহল জোরদার করা হয়েছিল এবং তল্লাশি চালানো হইতো। কিন্তু এই বছর আমরা এই সময় আমরা কিন্তু এটা লক্ষ্য করছি না। অথচ এখন শেরপুরে সবচেয়ে বেশি যে করোনার আক্রান্ত হারটা কিন্তু শেরপুর পৌর এলাকার মধ্যে। আর এখানে কিন্তু বলা হয়েছে যে হোটেলে কোনো অবস্থাতে লোকজন যে তারা ভিতরে বসে খেতে পারবে না, অথচ এখানে যে আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি, আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু মাস্ক নাই। পাশাপাশি এখানকার যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে কিন্তু আসলে তারা ভিতরে বসে লোক খাওয়ানো হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে এখানে আসলে প্রশাসনের যে তদারকিটা, এই তদারকিটা একেবারেই নাই। শেরপুরের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ, এর মধ্যেই আজ লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং 204 ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 28 চেয়ারম্যান। এছাড়াও 2টি পৌরসভাতেও ভোটগ্রহণ আজ। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে ভরা বর্ষা, বিভিন্ন মহলের সমালোচনার মুখেও ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপনির্বাচনের ভোট হচ্ছে। শুধু 7টি পৌরসভা ও 163 ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 204 ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 859 জন। ভোটের আগেই নির্বাচিত হয়েছেন 28 চেয়ারম্যান। ইউপি নির্বাচনে 123 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 45,000-এর বেশি সদস্য মাঠে থাকছে। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। 4 লাখ ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 136টি।
4 ফিট 5 ফিট পরপর যেন তারা দাঁড়ায়। আর ইভিএম এর ভোটের ক্ষেত্রে আমি হ্যান্ড স্যানিটাইজার তারা ব্যবহার করে যেন ইভিএমটা ব্যবহার করে, এবং ইভিএম ব্যবহার করার পরও আবার হ্যান্ড স্যানিটাইজার তারা ইউজ করবে, এইটা এনশিওর করার কথা বলা আছে। যে আইন শৃঙ্খলায় রক্ষা করার জন্য বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী ব্যতীত সব বাহিনী কিন্তু আমরা এখানে নিয়োজিত করেছি, যাতে ভোটটা প্রশ্ন ঊর্ধ্বে থাকে। এসব নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, এতে ভোটে কোনো প্রভাব পড়বে না বলে জানান কমিশনার। বিএনপির অংশগ্রহণটা অবশ্যই একটা নির্বাচনের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে বিএনপির অংশগ্রহণ তো তাদের নিজস্ব ডিসিশন, যে তারা অংশগ্রহণ করবে কি করবে না। এটা তো নির্বাচন কমিশন, তো আমি বারবারই বলছি নির্বাচন কমিশন নির্বাচন উপযোগী পরিবেশ দেবে। লক্ষ্মীপুর 2টি পৌরসভা ও 20 ইউপিতে ভোট গ্রহণ হবে ইভিএমে, বাকি ইউপিতে ভোট হবে ব্যালটে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, ঠিক কখন নাগাদ ভোট গ্রহণ শুরু হবে, তার আগে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থার খবর জানাবেন। আজকে সকাল 8টার পর থেকে ভোট গ্রহণ শুরু হবে। লক্ষ্মীপুর 2 আসনের যে উপনির্বাচন, এই উপনির্বাচন এর পাশাপাশি রামগতি এবং কমলনগর যে 6টি ইউনিয়ন রয়েছে সেখানেও কিন্তু ভোট হবে ব্যালটে, এবং এখানে হবে ইভিএম এ লক্ষ্মীপুর 2 আসনে। তো আমরা সকাল থেকে আমি কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং দেখেছি পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং বিজিবি 17 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে লক্ষ্মীপুরের এই 2 আসন এবং রামগতি কমলনগরে ভোট নির্বিঘ্ন করতে। এর পাশাপাশি র্যাব পুলিশ রয়েছে। তো আমরা এই কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এখানকার যে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এমপি উচ্চ বিদ্যালয় যে ভোট কেন্দ্রে, এখানে প্রিসাইডিং অফিসার তারা বলছেন যে তারা ইতিমধ্যে 8টা থেকে তারা ভোট ইভিএম ভোট নেওয়া শুরু করবে। এখন তারা যে প্রস্তুতি, সে প্রস্তুতি তারা নিয়ে নিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন 8টার পরে তারা এখানে ভোট শুরু করবেন এমনটি বলা হচ্ছে, এবং নির্বিঘ্নে যেন মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। তো আসলে যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ এবং পুলিশ সুপার ডক্টর এইচ.এম. কামরুজ্জামানের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন লক্ষ্মীপুর যে 2 উপনির্বাচন রয়েছে এবং রামগতির যে সর রমিজ, পোড়াগছা, সর বাদাম এবং কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন, চর ফলকন এবং হাজিরহাট, এই 6টি ইউনিয়ন এবং 2টি যে এই আসন তারা নির্বিঘ্নে যে ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং কোনো বাধার যেন সম্মুখীন না হয় সে ধরনের ব্যবস্থা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এরপরও কিন্তু যে বিভিন্ন ইউনিয়নের যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সংখ্যায় রয়েছেন সুস্থ ভোট নিয়ে। তো আসলে যে লক্ষ্মীপুর যে 2 আসনে এখানে ভোটার সংখ্যা 4,09,900 বেশি এবং ভোট কেন্দ্র রয়েছে 136টি। এর বাইরে 4,02,900 বেশি এবং ভোট কেন্দ্র রয়েছে 136টি। এর বাইরে যে উপজেলা যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে ভোটার রয়েছে 1,23,000 এবং যে প্রার্থী রয়েছে 40 জন। তো লক্ষ্মীপুর 2 আসনের যে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং জাতীয় পার্টির শেখ ফয়জুল্লাহ শিপনের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এইখানে। তো আসলে এখন পর্যন্ত আমরা যে ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা চোখে পড়েনি এবং কোনো কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি নাই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে হয়তোবা ভোটার উপস্থিতি কম এমনটি বলা হচ্ছে এখানকার যে প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং যখন ভোট শুরু হবে তখন ভোটার উপস্থিতি যে বাড়বে। ভোট শুরু হওয়ার পরে পরবর্তী অবস্থা জানাতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। প্রান্তিক মানুষের জীবনমান অর্থনীতির মূলধারায় আনতে চায় সরকার। মুজিববর্ষ উপলক্ষে 2য় পর্বে আরো 1.5 লক্ষাধিক পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। করোনার প্রকোপ বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় নেওয়া আশ্রয়ণ প্রকল্প থেকে মাথা গোঁজার ঠাঁই পেল আরো 53,340টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষের 2য় ধাপে এ বাড়ি দেয়া হলো। রোববার সকালে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করেন। 64 জেলার 459টি আশ্রয়ণ প্রকল্পের মধ্য থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহ 4টি প্রকল্পকে ভার্চুয়ালি যুক্ত রাখা হয়।
কিন্তু উপকারভোগী তাদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন আমাদের বরগুনা তালতলিতে একটা বর্মী গ্রাম, সেখানে একটা রাখাইন সম্প্রদায় থাকে, আবার গারো সম্প্রদায় থেকে শুরু করে সাঁওতাল, গারো, আমাদের তাঁত শ্রমিক থেকে শুরু করে হিজড়া, বেদে, প্রত্যেকের জন্যই কিন্তু আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তাদের জীবন মানটা যাতে ভালো হয় সেদিকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপটা নিয়েছি। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, নিজের ঘোষণার বাস্তবায়ন হবে বলে আবার অনিশ্চয়তা দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি, সে প্রকল্প আমরা নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। খুব শীঘ্রই আমরা এই পুনর্বাসন শুরু করব। এভাবে সমাজের একেবারে নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি, তাদেরকে টেনে তোলা, তাদেরকে মানে অন্তর্ভুক্তি করা মূল জনগণের সাথে, সেটাই আমরা করে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তৃণমূলের ভিত্তিকে মজবুত করতেই মুজিব বর্ষে উদ্বোধন করা হলো আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপ। ডিসেম্বরের মধ্যেই আরও অন্তত 1 লক্ষ ছিন্নমূল পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সারা দেশে ব্যাটারি চালিত রিকশা ভ্যান বন্ধ হচ্ছে। এছাড়াও অনিবন্ধিত যানবাহন চলাচল রোধে আজ থেকে সারা দেশে অভিযান শুরু করবে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সচিবালয়ের সড়ক পরিবহন টাস্ক ফোর্সের সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, দুর্ঘটনা কমাতে সব মহাসড়কে বসানো হবে সিসি ক্যামেরা। প্যাডেল চালিত রিকশা ও ভ্যান অনেক পুরনো একটি যান। কয়েক বছর ধরে এগুলো হয়ে গেছে ইঞ্জিন চালিত। এছাড়া সড়কে মহাসড়কে চলতে দেখা যায় অনিবন্ধিত ইজি বাইক, নসিমন, করিমন ও ভটভটি। এগুলো দুর্ঘটনার কারণ বলে চিহ্নিত করেছেন গবেষকরা। এদের নৈরাজ্য বন্ধে কঠোর হচ্ছে সরকার। সড়ক পরিবহন টাস্ক ফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান বন্ধ করার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পর্যায়ক্রমে নসিমন, করিমনও তুলে দেওয়া হবে। প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন, সেই সমস্ত রিকশা, ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্মিনাল বা নির্ধারিত জায়গা ছাড়া কোনো যানবাহন থেকে টাকা তুলতে পারবে না শ্রমিক সংগঠন বা কোনো সংস্থা। পরিবহন শ্রমিকদের চাকরি দিতে মালিকপক্ষকে নিয়োগপত্রও দিতে হবে। ভবিষ্যতে বিআরটিএ রেজিস্ট্রেশন পেতে জমা দিতে হবে নিয়োগপত্র। রাস্তায় দাঁড়া করিয়ে কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করতে পারবে না। নির্ধারিত স্থান থেকেই তাকে চাঁদা আদায় নিতে, চাঁদা কিংবা টোল কিংবা রাজস্ব যেটাই হোক আদায় করতে হবে নির্ধারিত স্থান থেকে, নির্ধারিত টার্মিনাল থেকে। মন্ত্রী আরও জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ধীরে ধীরে সব মহাসড়কেই বসানোর পরিকল্পনা রয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে ব্যাটারি চালিত এবং অনিবন্ধিত যান চলাচল বন্ধের কোন উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? সাধারণ মানুষ এ বিষয়ে কি বলছে? দেখুন, আমি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সকালে ঘুরে দেখেছি। তো আমি যেটি দেখেছি যে এখনো কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এখনো অবাধে অটো রিক্সা, ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং এখানে যারা যাত্রীরা তারাও কিন্তু এইটি ব্যবহার করছেন এবং এই সংখ্যাটি কিন্তু অনেক। এবং আমরা যে খোঁজ নিয়ে জেনেছি প্রায় 40,000-এর বেশি গাড়ি কিন্তু এই মহাসড়কে এই ধরনের গাড়ি, যে ব্যাটারি চালিত অটোরিক্সা, ইজি বাইক, এগুলো কিন্তু মহাসড়কে চলাচল করে। এবং আমি এখানকার যারা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা গতকাল টেলিভিশনের মাধ্যমে খবরে জেনেছেন যে মহাসড়কে তাদের অবাধ চলাচল বা চলাচল নিষেধ করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে তারা বলছেন যে আসলে এখন করোনাকালে তাদের করে খাওয়ার মতো কিছু নেই এবং বাধ্য হয়েই তারা আসলে এই ধরনের যানবাহনে পরিচালনা করছেন এবং এটা দিয়ে তারা আসলে রুটি রোজগারের ব্যবস্থা করছেন। এবং যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটিকে স্বাগত জানিয়েছেন
তবে তারা বলছেন যে বিকল্প পরিবহন না হলে কিছুটা সংকট থাকবে যাত্রী পরিবহনের ক্ষেত্রে। আর হাইওয়ে পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ তাদের সঙ্গে কথা বলেছিলাম। ট্রাফিক বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন আব্দুল আল মামুন, তিনি বলছেন যে প্রথম দিন আজকে এবং সকাল থেকে যে অবৈধ গাড়িগুলো চলাচল করছে সেই ক্ষেত্রে ট্রাফিক বিভাগ যে মোটর রয়েছে গাড়ির সেটি ডিসকানেক্ট এবং ব্যাটারি সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা করবেন এবং পরবর্তী যদি এটিতেও কাজ না হয় সেক্ষেত্রে গাড়িগুলোকে তারা ডাম্পিং এর ব্যবস্থা করবেন বলে তিনি নিশ্চিত করেছেন। তবে আব্দুল্লাহ যানবাহন চলাচলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। পরিমনির ঘটনায় গ্রেপ্তার অমি আশকোনার রিক্রুটিং এজেন্সি খুলে ওয়ার্ক পারমিটের কথা বলে 9 বছর ধরে ভ্রমণ ভিসায় লোক পাঠিয়েছেন বিদেশে। সেই রিক্রুটিং এজেন্সি সহ 15টি প্রতিষ্ঠান, 3টি বাড়ি, 3টি রিসোর্টের খোঁজ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। সিআইডি বলছে অমির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মানব পাচারের সত্যতা মিলেছে। 2012 সালে আশকোনায় রিক্রুটিং এজেন্সি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার খোলেন অমি। তবে এখন সেখানে তৈরি পোশাক কারখানা। এলাকাবাসীর তথ্যে নতুন ঠিকানায় গিয়ে পাওয়া গেল অমির আরেক প্রতিষ্ঠান জান্না মেডিকেল সার্ভিসেস। আর আশকোনার বাজারের পাশে এক গলিতে আছে সেই ট্রেনিং সেন্টারটি। নতুন নাম ISMT হিউম্যান রিসোর্স লিমিটেড। এ ভবনে আছে অমির আরো 5টি প্রতিষ্ঠান। এসবের মাধ্যমেই বিদেশে লোক পাঠাতেন তিনি। অনেক সমস্যা পড়ে গেছি, অনেক প্রতারিত হয়েছে। ফোনও বন্ধ, ইও বন্ধ, আর এইখান থেকে গেছে। অমির হলিডে প্ল্যানার্স নামে আরো একটি প্রতিষ্ঠান এবং উত্তরা ও আশকোনায় 2টি বাড়ি আছে। উত্তরার বাসার মতো উত্তরখানের দি ভিলা রিসোর্টে হতো নিয়মিত পার্টি। এর চেয়েও রাজকীয় 2টি রিসোর্ট আছে দুবাই ও মালয়েশিয়ায়। উমি এমন অনেকের কাছে মেয়ে নিয়ে যায় এবং উমিকেও আবার আরো অনেকে আছে যারা প্যাট্রোনাইজ করে। কিছু রাঘব বোয়াল, কিছু টাকাওয়ালা, কিছু তথাকথিত রিসোর্টের নামে তারা বিভিন্ন প্যাট্রোনাইজ করে। তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শুধু ঢাকায় নয়, গ্রামের বাড়ি টাঙ্গাইলেও একটি ডুপ্লেক্স বাড়ি আছে অমির। আছে জেনারেল হাসপাতাল, হোটেল, মার্কেট থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। 50 বিঘা আবাদি জমির মালিকও তিনি। বিভিন্ন রাষ্ট্রে সে আদম ব্যবসা যাকে বলে, মানে আদম ব্যবসা সে করে। সে বছরে গেলে 2-1টা গাড়ি চেঞ্জ করে, টাকা পয়সার অভাব নাই। অভিযোগ আছে মানব পাচারের টাকায় বোট ক্লাব সহ 5টি ক্লাবের সদস্য হয়েছে অমি। এসব ক্লাবে সঙ্গী নিয়ে নিয়মিতই যেতেন তিনি। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না তার বাবা। আমার ছেলে কিভাবে মানুষের ফাঁসাইলো আমি এটা ভাই বুঝতে পারিনি। আমার মনে হয় যে কোনো একটা চক্রান্ত মানুষ তাকে এইভাবে ফসকাইছে। ঢাকা ও টাঙ্গাইলে 15টি প্রতিষ্ঠান, 3টি বাড়ি ও একটি রিসোর্টের মালিক অমি। দেশের বাইরে আরো 2টি রিসোর্ট। সিআইডি বলছে অমির সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অমিকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে। মামলাটা সিআইডি শিডিউলভুক্ত। আমরা তদন্ত করার জন্য এটা পুলিশ হেডকোয়ার্টার অনুমতি ক্রমে আমরা মামলাটা সিআইডি তদন্ত করবে। সম্প্রতি ঢাকা বোট ক্লাবে ধর্ষণ হত্যা চেষ্টার অভিযোগে পরিমনির মামলার পর গ্রেপ্তার হন অমি। এছাড়াও আরো 3টি মামলার আসামি তিনি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার বংশালে নির্মাণাধীন ভবনে মিলেছে 12 বছরের শিশু ইমনের হাত পা বাঁধা মরদেহ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন সিসিটিভি ক্যামেরার ছবি দেখে অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ। শনিবার সন্ধ্যায়ও বন্ধুদের সঙ্গে ছিল ইমন। তারপর ফেরেনি বাড়ি, মিলছিল না খোঁজ। পরে সেই রাতেই বংশাল থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। পরে রোববার বিকেলে আগামাসি লেনের নির্মাণাধীন একটি ভবনের 5 তলায় মেলে ইমনের মরদেহ। আমার ভাইয়ের চেহারা দেই, দাদু দেখা যায় না স্যার, গলার ভিতরে রশি বুসি রাইখা মনে অনেক নির্যাতন করে স্যার। আমার ভাইটাকে মাইরা ফেলাইছে। ও এলাকার ভিতর কিছু প্রভাবশালী লোকের পোলাপানের লগে চলতো, যাদের ব্যাপারে যদি চলতে নিষেধ করতাম তাহলে তারা একটু অ্যাঙ্গেল করে তাকাতো, এই তুমি এটার সাথে চলবা না, তারা অ্যাঙ্গেল করে তাকায়। আর এলাকার ভিতর প্রভাবশালী লোক, আমরা তো কিছু বলতে পারি না তাদেরকে। স্বজনদের অভিযোগ, নিখোঁজের পর কে বা কারা চাঁদা দাবি করে ফোন করেছিল ইমনের বাবার কাছে। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফোন করা হয়েছিল একটা নাম্বার থেকে, ওই নাম্বার থেকে মুক্তিপণ বলতে ফোন করে বলছে যে আমার ভাই নাকি একটা বাচ্চার মাথা ফাটা ফেলছে, তার কিছু টাকা লাগবে, কিছু টাকা পাঠাতে, মানে টাকার কোনো অঙ্ক বলে নেই, এই কথা বলে ফোন রেখে দিছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। জানাচ্ছে আশপাশে সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অনুসন্ধান শুরু করি এবং যার প্রেক্ষিতে আজকে এই ছেলেটার আমরা
মৃতদেহ পেয়েছি, শ্রোতাল রিপোর্ট করা হয়েছে, মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই আমরা তার এই কে মারতে পারে বা কিভাবে কি হতে পারে এই জন্য আশপাশে যে সিসি ক্যামেরা এই ফুটেজগুলো আমরা দেখছি এবং আশা করি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের একটা ভালো ফলাফল দিতে পারবো। পুরান ঢাকার আহমেদ বাওয়ানি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমন ভাই বোনদের মধ্যে সবার ছোট। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কদমতলীতে ৩ জনকে হত্যায় মেহজাবিন মুন ও তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। স্বজনদের দাবি শফিকুলই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। শফিকুল অসুস্থ থাকায় কেবল মেহজাবিনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গে কেবল মেহজাবিনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গে মরদেহের অপেক্ষায় কদমতলীতে হত্যাকাণ্ডের শিকার 3 জনের স্বজনেরা। বাবা মা ও বোনকে হত্যার পর মেহজাবিন ইসলাম মুন নিজেই 999-এ ফোন করলেও স্বজনদের দাবি ঘটনার মূল পরিকল্পনাকারী তার স্বামী শফিকুল ইসলাম, যাকে ভুক্তভোগী হিসাবে উদ্ধার করে পুলিশ। ভাতিজির পক্ষে একার পক্ষে সম্ভব না এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো। আর তাছাড়া এটার পূর্ব ইতিহাস ছিল যে এদের ভিতরে বৈবাহিকভাবে একটা সমস্যা ছিল, পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং আর্থিক লেনদেনের ব্যাপারে একটা ছিল। সে প্রায় সময় আমার ভাতিজিকে টাকার জন্য টর্চার করত। স্বজনদের দাবি দীর্ঘদিন ধরে টাকার জন্য শ্বশুরকে চাপ দিচ্ছিলেন শফিকুল। টাকা না দেওয়ায় মেহজাবিন ও শফিকুলের ঘরের একমাত্র মেয়ে তৃপ্তিয়াকে হত্যা করার হুমকি দিচ্ছিলেন তিনি। হত্যাকাণ্ডটিও পরিকল্পিত বলে দাবি তাদের। তৃপ্তিয়াকে জিম্মি করেই মারাটা করা হয়েছে। যেমন মেহজাবিনকে বলছে, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তৃপ্তিয়াকে মেরে ফেলবো। ঘটনাটা ও ঘটাইয়া তৃপ্তিয়াকে জিম্মি করে মনের উপরে চাপাই দিয়ে 999-এ ফোন দিয়েছে যে তুমি ফোন দিয়ে বলবা যে মার্ডারটা আমি করছি, যদি আপনারা যদি না আসেন তাহলে আমি এই দুজনকে মেরে ফেলবো। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু বিষয় কাজ করতে পারে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তার নিজের আদালতে বা নিজের বিবেকের কাছে মনে হয়েছে তার মা তাদেরকে দিয়ে যে কাজ করিয়েছে এবং এ বিষয়ে সে বিচার দেওয়ার পরও তার বাপ যখন বিচার করেনি এবং তার বোনকে নিষেধ করার পরও যখন তার বোন শোনেনি, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা আমরা সবকিছু আমরা খতিয়ে দেখছি, আমরা যাচাই বাছাই করে দেখছি। 2016 সালেও একটি হত্যা মামলায় কয়েক মাস কারাগারে থাকতে হয় মেহজাবিন ও শফিকুলকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে একদিকে মানুষের আয় কমছে, অন্যদিকে বাড়ছে ব্যয়। এতে বেশি চাপে পড়ছেন স্বল্প আয়ের মানুষেরা। ক্যাবের গবেষণা বলছে গত 3 বছরে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সবচেয়ে বেশি। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে 4 সদস্যের পরিবার নিয়ে থাকেন কামার জয়নাল মিয়া। করোনার 1.5 বছরে অনেকদিন দোকানই খুলতে পারেননি। খুললেও বিক্রি নেই আগের মতো, কিন্তু পরিবারে খরচ কমেনি, বরং বেড়েছে। আগে তো মনে করেন 3,000 3,500 টাকা হলে বাজার চলছিল, পুরো পরিবার হতো। এখন তো তেলের দাম বেশি, চালের দাম বেশি, সবকিছুরই তরকারির দাম বেশি। এখন মনে করেন 5,000 5,500 টাকা লাগে। এখন তো বর্তমান সেই ইনকামটা আগের মতো নাই এখন। সম্প্রতি কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের গবেষণায় উঠে এসেছে 2020 সালে শুধু রাজধানীতেই জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6.88% এবং পানি ও গ্যাসের খরচ বেড়েছে 6.31%। 2019 সালের চেয়ে 2020 সালে চালের দাম বেড়েছে 20 ভাগ। এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ হলো যে সাধারণ মানুষের কর্মসংস্থান, আয় রোজগার যাতে করোনা পূর্ববর্তী সময়ের পর্যায়ে পৌঁছে সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া। বড় কোনো প্রকল্প নতুন করে গ্রহণ না করে যাতে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, ভোক্তার আয় উন্নতি হয়, সেই দিকে যেন নজর দেওয়া হয়। তেল, চাল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজে আসছে না কোনো সরকারি হুঁশিয়ারি। বাণিজ্যমন্ত্রী বলছেন আয় ব্যয়ে করোনা মহামারীর প্রভাব পড়েছে, যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে। ওভারঅল মানুষের তো একটু ক্রয় ক্ষমতা কমে গেছে, তবে এটা সাময়িক বলে মনে করি, ঠিক বলি। অন্যান্য সূচক তো ভালো আছে, এক্সপোর্টও ভালো আছে। যেটা করতে পারি সেটা হলো যেটা করি আমরা টিসিবির মাধ্যমে একেবারে নিম্ন আয় যা তাদেরকে সাবসিডাইজড কম রেটে খাবার দিতে চেষ্টা করি এবং বাজারটা স্বাভাবিক রাখার চেষ্টা করি। গত 1.5 বছরে বাড়তি খরচ মেটাতে না পেরে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। গবেষণা বলছে দৈনন্দিন জীবনে শুধু খাদ্যপণ্যের পেছনেই বাড়তি খরচ করতে হচ্ছে দরিদ্র মানুষকে।
অর্থনীতিবিদদের মতে করোনার এই সংকটে দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে বাজারে তদারকি যেমন বাড়ানো প্রয়োজন, তেমনি আমদানি পণ্যে আরোপিত শুল্কের সংস্কার করা যেতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ফোন, কম্পিউটার বা টেলিভিশন আসক্তির কারণে দেরিতে কথা শিখছে শিশুরা। প্রতিদিন শিশু হাসপাতালে আসার নতুন রোগীর 20% শিশু দেরিতে কথা বলার সমস্যা নিয়ে আসে। চিকিৎসকেরা বলছেন করোনায় এই সমস্যা আরও বেড়েছে। শুধু তাই নয়, সেলফোন আসক্তির কারণে অটিজম এবং খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ঝুঁকি বেড়ে যায়। 4 বছরের সাফওয়ান এই বয়সে সারাক্ষণ কথা বলে মা বাবাকে মাতিয়ে রাখার কথা তার। তবে এখন স্পষ্ট করে কথা বলতে পারে না সে। কথা বলা বা খেলনা দিয়ে খেলার চেয়ে সাফওয়ানের বেশি আগ্রহ ইলেকট্রনিক ডিভাইসে। চিকিৎসক জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন আসক্তির কারণেই সাফওয়ানের দেরিতে কথা বলা শেখা। জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন তো অনেকে ছিল, তো এই জিনিসটা কম ছিল মধ্যে। এখন একা একা থেকে আসলে এই মানে মোবাইলের প্রতি ওর এই আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। অটিজমে আক্রান্ত 5 বছরের আসিয়া আফসিনেরও ডিভাইস ছাড়া চলতো না। এতে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসকের পরামর্শে সেলফোন থেকে দূরে রেখে আসিয়া এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা বলছেন, মোবাইলে আসক্ত হলে শিশুরা একপাক্ষিক যোগাযোগে আগ্রহী হয়ে পড়ে। আমাদের কাছে প্রচুর শিশু এমন আসছে যাদের কথা বলা দেরি হচ্ছে। তাদের কিন্তু অটিজম বা অন্য কোনো সমস্যা নয়, দেখা যাচ্ছে তাদের স্টিমুলেশনের অভাব এবং দীর্ঘক্ষণ ওয়ান ওয়ে কমিউনিকেশনে থাকার কারণে তাদের আই কন্ট্যাক্ট কমে যাচ্ছে, তাদের কথা বলা কমে যাচ্ছে এবং এরপর যখন তাদেরকে নির্দিষ্ট স্টিমুলেটরি কাজগুলো করা হচ্ছে, তারা যখন স্মার্টফোন অফ করে দিচ্ছে, তাদের সিগনিফিকেন্ট কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল আসক্তির কারণে বাধাপ্রাপ্ত হয় শিশুর সামাজিকীকরণ, ঘাটতি দেখা দেয় আত্মবিশ্বাসে। পরিসংখ্যানের সবকিছুতেই সূচকগুলো আসলে অনেক খারাপের দিকে এবং এখনই রাইট টাইম, যেহেতু এখন আমাদের অনলাইনে কাজ অনেক বেশি বেড়ে গেছে, এই দিস ইজ দ্য রাইট টাইম যে এই সময় আমাদের এই অনলাইনের কাজগুলো আমরা যাতে যত তাড়াতাড়ি করতে পারি। বাবা মাও জানবে, শিশুরাও জানবে, সেফটি মেজারগুলো আমাদের জানতে হবে যে কোথায় আমরা কিভাবে আমাদের নিজেদের সেফটিটা নিজেরা এনশিওর করবো ইন্টারনেটে। 2019 সালে ইউনিসেফ বাংলাদেশের 10 থেকে 17 বছর বয়সী শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে জরিপ চালিয়ে দেখেছে 25% শিশু 11 বছর বয়সের আগেই ডিজিটাল জগতে প্রবেশ করতে শুরু করে। ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের মধ্যে 32% সাইবার হয়রানির ঝুঁকিতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির অন্যতম পর্যটক কেন্দ্র আলুটিলা ও পাহাড়ি ঝিরি নদী দূষিত হচ্ছে পৌর বর্জ্যে। প্রায় 2 দশক ধরে সেখানে বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। দূষণের কারণে ছড়ার পানীয় ব্যবহার করতে পারছে স্থানীয়রা। সমস্যা সমাধানে ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছে জানালেন মেয়র, তবে এর কাজ শেষ হতে সময় লাগবে আরও 2 বছর। খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলার এ পাহাড়ে বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে শহরবাসীর পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা, আর তা ফেলছে খোদ পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বর্জ্যের কারণে দূষিত হচ্ছে পাহাড়, ঝিরি ও ছড়া। বৃষ্টি হলে এ বর্জ্য মেশে নদীর পানিতে। কিছুদিন পর পর আগুন লাগিয়ে বর্জ্য পুড়িয়ে ফেলা হয়, আর এর জেরে ঘটে মারাত্মক বায়ু দূষণ। পানি খাইতে পারে না, গোসল করতে পারে না, মানা করলেও মানা শুনে না পুরসভার গোলা। ওইদিকে বড় সিঙ্গে নদী আছে আর এদিকে ছোট খাল আছে। এই খালে পড়লে এগুলো দূষিত হয়ে যাবে, পানি দূষিত হয়ে যাবে। মাছি, এই ফসা মাছি শহরের প্রবেশ মুখে আসার সাথে সাথে গন্ধগুলো মানুষের কাছে লেগে থাকে, তো এটা একটা বিরক্তিকর। পৌরসভার এমন কর্মকাণ্ডে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের পাশাপাশি জলজ ও বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডায়রিয়া, টাইফয়েড এই জাতীয় রোগ আক্রান্ত হতে পারে। আর এখানে যে ধোঁয়ার সৃষ্টি হয় পোড়ানোর ফলে, এটা নাকে মুখ দিয়ে ঢুকলে তাদের যে লাংসের ফুসফুসের সংক্রমণ, অ্যাজমা জাতীয় সমস্যা, সর্দি, কাশি, অ্যালার্জি এগুলা বেড়ে যেতে পারে। আলুটিলাতে যে বর্জ্য ফেলা হচ্ছে এবং ডাম্পিং করা হচ্ছে, সেটা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর, বিশেষ করে বন্যপ্রাণী এবং এখানকার ছড়া, এখানকার মাটি এবং এখানকার যে গাছপালা আছে তার জন্য দূষণ করছে। পৌর মেয়র জানালেন, সমস্যা সমাধানে পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য গড়ে তোলা হচ্ছে ডাম্পিং স্টেশন। আমাদের বর্জ্যগুলো যখন আমরা ডাম্পিং স্টেশনে ফেলবো, তখন এখানে এই যে ছড়ার মধ্যে যে আমাদের বর্জ্যগুলো ফেলা হচ্ছে বা পর্যটকরা আসার পথে যে একটা খারাপ দুর্গন্ধ বের হয়, এটা থেকে আমরা নিষ্কৃতি পাবো।
চলমান ডাম্পিং স্টেশনের কাজ আগামী 2023 সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বর্জ্য অপসারণের বিকল্প ব্যবস্থার তাগিদ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আনুষ্ঠানিকভাবে গাছ থেকে নামানো শুরু হয়েছে রংপুরের হাড়ি ভাঙা আম। মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি বাগান মালিকরা, তবে করোনার কারণে বাইরের ক্রেতা কম থাকায় কিছুটা চিন্তিত তারা। তবে উত্তরের বিখ্যাত এই আমের বাজারজাতকরণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্বাদ গন্ধের ভিন্নতার কারণে সারা দেশে পরিচিত রংপুরের হাড়ি ভাঙা আম। নানা প্রাকৃতিক দুর্যোগের পর এবারও ভালো ফলন হয়েছে। এরই মধ্যে গাছ থেকে শুরু হয়েছে আম সংগ্রহ। স্থানীয় বাজারে প্রতিমন আম বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি বাগান মালিকরা। হাড়ি ভাঙার গাছ লাগে এখানে অনেক লাভবান হয়েছি। বাজারজাতকরণ এবং সংরক্ষণের মাধ্যমে যদি এই ধরনের কোনো ব্যবস্থা করা হয় তাহলে কৃষকেরা আরো লাভবান হবে বলে আমরা সবাই আশাবাদী। এখন আম পরিবর্তন ভালো হয়েছে, মেচুরেট ভালো হয়েছে, ঠিক আছে। এখন একটু বাজারটা আস্তে আস্তে প্রতিদিনই বাড়তি হবে। জেলায় এবার 2,500 হেক্টর বাগান থেকে 1 লাখ মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্য কৃষি বিভাগের। আমের ন্যায্য দাম পেতে বাগানীদের নানা পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। আগস্ট মাসের শুরুর দিকে অথবা জুলাই মাসের শেষের দিক থেকে কিছু কিছু আম পাওয়া যায় এই আম, এবং দামটা তখন কিন্তু বেশি হয় যায়। যেহেতু সংখ্যায় কম থাকে বা পরিমাণে কম থাকে, দামটা কিন্তু 350 থেকে 400 টাকা পর্যন্ত উঠে যায়। এবং আমরা আশা করি যে সে সময়ও এবার কৃষকরা কিছু বিক্রি করে এটা রাখতে পারবেন। করোনার কারণে আম বাজারজাতে সমস্যা হলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে হাড়িভাঙা আমের একটি বাজার আছে, সেই বাজারেও আমরা মনিটরিং করতেছি যেন সুশৃঙ্খলভাবে যারা বাইরের ক্রেতা তারা যেন এই আম ক্রয় করে, কিংবা তারা যদি আম এরকম হয় যে পার্সেলের মাধ্যমে নিতে চায় তাহলে কুরিয়ার সার্ভিসকেও বলা আছে তারাও যেন এটি সুন্দর মতো পৌঁছায় দেয়। বিদেশেও হাড়িভাঙা আমের চাহিদা থাকায় তার রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া আম সংরক্ষণের জন্য আলাদা হিমাগারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও আম বাগানীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির পর ফিরে এলাম ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, জানাবো আরো কিছু খবর। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। 100 কোটি মানুষকে টিকা দেওয়ার মাইল ফলক পার করল চীন। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোববার এই তথ্য জানান। এদিকে বিশ্বে কমেছে করোনা একদিনে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় বিশ্বে মারা গেছে 6,200 জন। নতুন করে শনাক্ত হয়েছে 2,88,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,81,000। এ পর্যন্ত আক্রান্ত 17,92 লাখের বেশি। ভারতে একদিনে মারা গেছে 1,113 জন। নতুন করে শনাক্ত 53,000। একদিনে 10,30,000 টিকার ডোজ প্রয়োগ করে নতুন রেকর্ড করেছে অন্ধ্রপ্রদেশ। তবে টিকার স্বল্পতার জন্য পশ্চিমবঙ্গে আজ থেকে গুরুত্ব বুঝে টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার। ব্রাজিলে বুধবার মৃত্যু হয়েছে 950 জনের। দেশটিতে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা 44,000। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হওয়ায় উদ্বিগ্ন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রাইসিকে তেহরানের কসাই অভিহিত করে বেনেটের মন্তব্য, তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান। আর ইরানিরা ভোটাধিকার বঞ্চিত হয়েছে দাবি করে হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসি নিরঙ্কুশ জয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ নানা দেশের নেতারা। তবে শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাইসিকে নিয়ে উদ্বিগ্ন কট্টরপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রক্ষণশীল রাইসিকে নিয়ে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন তিনি। ইরান ও দেশটির সর্বোচ্চ নেতা খামেনি তেহরানের কসাই রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। রাইসি বিশ্বজুড়ে ও ইরানের কুখ্যাত, বছরের পর বছর নিরীহ বহু মানুষ হত্যাকারী। তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান। তারা কাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তা বুঝতে আন্তর্জাতিক মহলের এটাই শেষ সুযোগ। রাইসি প্রেসিডেন্ট হওয়ায় হতাশ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন ইরানিরা। 1988 সালে রাজনৈতিক বন্দীদের গণমৃত্যুদণ্ডে ভূমিকার জন্য রাইসির উপর বহাল আছে মার্কিন নিষেধাজ্ঞাও। এদিকে রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের প্রতিবেদন বলছে, হত্যা, নির্যাতন ও অপহরণে জড়িত রাইসি।
আগস্টে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন রাইসি। এরপর তিনিই খামেনির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এইচবিওকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ইমরানের কাছে জানতে চাওয়া হয়, আল কায়দা, আইএস বা তালেবানদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় মার্কিন সরকারকে সিআইএর অবস্থানের অনুমতি দেবে কিনা পাকিস্তান। এর জবাবে ইমরান খান বলেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কোনোভাবেই এই অনুমোদন দেবে না তার সরকার। এর আগে সিনেট অধিবেশনে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। এদিকে পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবানরা। বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে দেশের সর্ববৃহৎ তায়াকোন্দো ক্লাব গড়ে উঠেছে ঢাকায়। প্রায় ৭,০০০ বর্গফুট জায়গা জুড়ে ক্লাবটি গড়ে তুলেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। নতুনদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের বিনা খরচে অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে। এবারে জানাবো খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে টানা ৩ জয়ে গ্রুপ সেরা ইটালি ওয়েলসের বিপক্ষে আজজুরিদের জয় ১-০ গোলে। তবে হেরেও এ গ্রুপে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে গেছে গ্যারেথ বেইলের দল। রোমের অলিম্পিকো স্টেডিয়ামে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। সাফল্য আসে ম্যাচের ৩৯ মিনিটে। ভেরাট্টির অ্যাসিস্টে ডেডলক ভাঙেন মাত্তেও পেসিনা। বিরতি থেকে ফিরে আম্পাদুর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ওয়েলস। পরে সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ইটালি। অন্যদিকে তুরস্ককে ৩ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। জোড়া গোল করেছেন জেদ্রান শাকিরি। তবে জিতলেও অপেক্ষায় থাকতে হচ্ছে। এখন ৬ গ্রুপের তৃতীয় সেরা ৪ দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা সুইসদের। কোপা আমেরিকায় দ্বিতীয় জয়ের খোঁজে নামবে আর্জেন্টিনা। কাল ভোর ৬টায় আলবি সেলেস্তের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। প্যারাগুয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে উঠবে স্কালোনির দল। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাগুয়েরোকে শুরু থেকেই খেলানোর আভাস দিয়েছেন আর্জেন্টিনা কোচ। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মেসিরা। মুখোমুখি লড়াইয়ে ৫৮ ম্যাচে জয়ের বিপরীতে ১৬টি হার আর্জেন্টিনার। এদিকে রাত ৩টায় জমবে উরুগুয়ে চিলি লড়াই। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে চিলি। আর একটি জয় পেলেই কোয়ার্টার ফাইনাল উঠবে তারা। আর হার দিয়ে আসা শুরু করা উরুগুয়ে জিততে মরিয়া। যেমনটি জানাচ্ছিলাম, বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে দেশের সর্ববৃহৎ তায়াকোন্দো ক্লাব গড়ে উঠেছে ঢাকায়। প্রায় ৭,০০০ বর্গফুট জায়গা জুড়ে ক্লাবটি গড়ে তুলেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। নতুনদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের বিনা খরচে অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। তাইকোয়ান্দোতে নতুন দিগন্তের হাতছানি। জরাজীর্ণ জাতীয় ক্রীড়া পরিষদ ছেড়ে অনুশীলনের বৃহৎ পরিসর। মিলেছে প্রাণ খুলে নিঃশ্বাস নেবার সুযোগ। বদলে দিয়েছে খেলোয়াড়দের মানসিকতা। অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই রাজধানীর বাড্ডায় দেশের বৃহত্তম এই ইনডোর ক্লাবটি গড়ে তুলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্রীড়া পরিষদ থেকে নতুন ভেন্যুর আশ্বাস থাকলেও নানা জটিলতায় তা পাওয়া হয়নি এক যুগেও। এই ক্লাবগুলোতে হলো খুবই পরিপাটি এবং খুবই ভালো লাগার মতো একটা ক্লাব। কারণ এই ধরনের এনভায়রনমেন্ট যেটা আন্তর্জাতিক যে ক্লাবগুলো আছে, আমি তার সাথে সমন্বয় করে এই ক্লাবটা করছি। এটা বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাব। আত্মরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে চলছে নিয়মিত অনুশীলন। ন্যাশনাল অ্যাথলিটদের জন্য রয়েছে সুব্যবস্থা। নবীনদের পাশাপাশি বিনা খরচে অনুশীলন করতে পারবেন তারা। ন্যাশনাল টিমের বেস্ট 40 থেকে 50 জন কন্টিনিউ ট্রেনিং করছে। কারণ আমাদের সামনে এশিয়ান গেম আছে, ইন্টারন্যাশনাল কয়েকটা গেম আছে। তাদেরকে যদি আমরা এখন থেকে যদি একটা প্র্যাকটিসে না রাখি, সামনের যে গেমগুলো আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। গেল এসএ গেমসে দীপু চাকমা এনে দিয়েছিলেন স্বর্ণ। ব্রোঞ্জ এসেছিল আরও 10টি। অনুশীলনের সুযোগ সুবিধা বাড়ায় ভবিষ্যতে তাইকোয়ান্দোতে আরও বেশি সাফল্যের প্রত্যাশা সবার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।